ইরান হামাসকে বাদ দিয়ে মিশরে আরব ও পশ্চিমাদের শান্তি বৈঠক। গাজার ভবিষ্যৎ ঠিক করছে পশ্চিমারা। গাজার দখল কি নেবে বিদেশিরা? জীবিত ২০ ইসরায়েলি জিম্মির সবাইকে ছেড়ে দিল হামাস। বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে ২,০০০ ফিলিস্তিনি বন্দী মুক্ত। ১,৭০০-এরও বেশি কক্ষ, ৭,০০০-এরও বেশি গাড়ি আর স্বর্ণে মোড়ানো বিমান রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী রাজার। কে তিনি, কোন দেশের? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গাজায় যুদ্ধবিরতির পর ইরান ও হামাসকে বাদ দিয়ে ভূখণ্ডটির ভবিষ্যৎ নিয়ে মিশরের শান্তি আলোচনায় বসেছে আরব ও পশ্চিমা নেতারা। গাজায় শান্তি পুনর্গঠন, স্থিতিশীলতা রক্ষার নামে শুরু হওয়া এই আলোচনায় যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও ফ্রান্স, ইতালি, তুরস্ক, জর্ডান ও কাতার সহ পশ্চিমা ও আরব নেতারা। ফলে প্রশ্ন উঠেছে, ইরান ও হামাস প্রতিনিধিদের অনুপস্থিতি আর প্রেসিডেন্ট ট্রাম্পের খেয়াল খুশির শর্ত সব মিলিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা কি শেষ হচ্ছে কূটনীতির টেবিলে? লেখা হচ্ছে কি দখলদারিত্বের নতুন চুক্তি? ট্রাম্পকে খুশি করতে কি ফিলিস্তিনিদের সঙ্গে বেইমানি করল আরব নেতারা? কি বলছেন বিশ্লেষকেরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজায় ২ বছরের রক্তক্ষয়ী আগ্রাসন শেষে চলছে যুদ্ধবিরতি। ইসরায়েলি জিম্মি ও শত শত ফিলিস্তিনির ঘরে ফেরার দৃশ্য বাইরে থেকে শান্তির প্রথম ধাপ বলে মনে হচ্ছে, কিন্তু এর পেছনের বাস্তবতা অনেকটাই ভিন্ন। গাজার ভবিষ্যৎ নিয়ে মিশরের শার্ম আল শেইখে আরব নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ বৈঠকে নেই ইসরায়েল ও হামাস, নেই ইরানের কোনো প্রতিনিধি। স্থায়ী শান্তির নামে ফিলিস্তিন ভাগাভাগির আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, অথচ দখলদার ইসরায়েলকে বছরের পর বছর টিকিয়ে রেখেছে খোদ আমেরিকা। গাজা সামিটে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে ট্রাম্প বুঝিয়ে দিচ্ছেন, মার্কিন হস্তক্ষেপ ছাড়া মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতি সম্ভব না। গাজা এখন আর ফিলিস্তিনের ভূখণ্ড নয়, এটি হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের হাতের পুতুল। তথাকথিত গাজা সামিটে ইসরায়েল ও হামাসকে রাখা হয়েছে আলোচনার বাইরে। ফিলিস্তিন ও ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দুই প্রধান পক্ষের অনুপস্থিতিতে। যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক, কাতার, সৌদি আরব, জর্ডান, জার্মানি, ব্রিটেন, এমনকি ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণ কোনো কার্যকর সমাধান আনতে পারবে কিনা সেটা নিয়ে রয়েছে ঘোর সন্দেহ। অংশগ্রহণকারী বিভিন্ন দেশ ও পক্ষগুলো প্রতিশ্রুতি দিচ্ছে গাজার পুনর্নির্মাণ, ব্যবসায়িক বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নের। কিন্তু প্রশ্ন হল, যুদ্ধে সরাসরি ক্ষতিগ্রস্তদের পাত্তা না দিয়ে কারা লিখছে এই পুনর্গঠনের শর্ত? মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশ ইরান একসময় ছিল হামাসের প্রধান মিত্র। সাম্প্রতিক সময়ে নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অস্থিরতা ও যুদ্ধের ধকলে বিপর্যস্ত তেহরান। এই দুর্বল মুহূর্তকে কাজে লাগাচ্ছেন ট্রাম্প। মুসলিম রাষ্ট্রগুলোকে যেন ভয় দেখিয়ে বলতে চাইছেন, মার্কিন ছত্রছায়ায় না আসলে বিপদে পড়বে তারা। আরবদের ভেতরকার শত্রুতা ও বিভাজন কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে ট্রাম্প আরও শক্ত করছেন যুক্তরাষ্ট্রের আধিপত্য। আরব নেতাদের কেউ ইরানের প্রভাব ঠেকাতে ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন, কারো আগ্রহ ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক রক্ষায়, কেউ আবার জড়িয়ে পড়েছেন পশ্চিমা সাহায্যের লোভে। তাদের কাছে গাজা কেবলই একটি ফায়দা লাভের পণ্য। সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত সহ যুদ্ধবিরতিতে যুক্ত সব দেশগুলো ট্রাম্পের এজেন্ডাকে বাস্তবসম্মত সমাধান বলে স্বীকৃতি দিচ্ছে। অথচ গাজাবাসীর মুক্তির পথ পশ্চিমা নির্ভর কোনো সমঝোতা নয়, বরং সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র গঠন করাই ছিল সত্যিকারের সমাধান। অথচ সেদিকে ভ্রুক্ষেপ না করে ফিলিস্তিনের প্রতিরোধ শক্তি গোড়া থেকে ধ্বংস করে দেয়া হচ্ছে মার্কিন পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য। ট্রাম্পের প্ল্যান পুরোপুরি কার্যকর হলে আগামী দশকের মধ্যে গাজা পরিণত হবে একটি আন্তর্জাতিক উপনিবেশে। তখন অঞ্চলটির নিরাপত্তা, অর্থনীতি, এমনকি নেতা নির্বাচনের অনুমতি থাকবে বাইরের শক্তির হাতে। ওয়ার্ল্ড ব্যাংক ও মিশরীয় কর্তৃপক্ষের এক হিসাব অনুযায়ী গাজা পুনর্গঠনে দরকার হবে অন্তত $53 বিলিয়ন। বিপুল এই অর্থ কে দেবে? যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি কে নিয়ন্ত্রণ করবে এবং কে ঠিক করবে গাজার ভবিষ্যৎ? এই 3 প্রশ্নের জবাবে লুকানো আছে আসল রাজনীতি। ট্রাম্পের ষড়যন্ত্রে গাজা প্রবেশ করছে পরাধীনতার নতুন অধ্যায়ে। আন্তর্জাতিক সাহায্য তহবিলের অজুহাতে সেখানে ঢুকছে মার্কিন উপদেষ্টা ও বিদেশি ঠিকাদাররা। শেষ পর্যন্ত হয়তো গাজার মাটিতে আবার উড়বে বিদেশি পতাকা, আরোপ করা হবে নতুন নতুন শর্ত, অথচ গোলামির শিকলে আটকে থাকবে স্বাধীন ফিলিস্তিনের সকল সম্ভাবনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এর আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর সোমবার সকাল থেকে শুরু হয় বন্দি বিনিময়।
দিনের শুরুতে জীবিত ২০ জনের মধ্যে ৭ জনকে ও পরে বাকি ইসরায়েলি জিম্মির সবাইকে ছেড়ে দেয় হামাস। বিপরীতে অন্তত ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পথে বিমানে বসেই টেলিভিশনে লাইভ জিম্মি মুক্তি দেখেন। পরে ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে মধ্যপ্রাচ্যে নতুন দিনের ইতিহাস রচিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে ট্রাম্পের ভাষণের সময় ফিলিস্তিনের স্বীকৃতির দাবি করায় পার্লামেন্ট থেকে বের করে দেয়া হয় ২ এমপিকে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির আওতায় গাজায় শুরু হলো ইসরায়েল ও হামাসের বন্দি বিনিময়। চুক্তি অনুযায়ী প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয় হামাস। সোমবার স্থানীয় সময় সকাল ৮:৩০টায় শুরু হয় জিম্মি মুক্তির প্রথম ধাপ। গাজা থেকে প্রথমে রেড ক্রসের কাছে জিম্মিদের হস্তান্তর করে হামাস। পরে গাড়িতে করে ইসরায়েলি পুলিশের কড়া প্রহরায় সীমানা পার করা হয় মুক্তি পাওয়া জিম্মিদের। এদিকে মিশরের শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগে ইসরায়েলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত জিম্মি মুক্তির আনুষ্ঠানিকতায় অংশ নিতেই তার ইসরায়েলে আসা। বিমানে বসেই তিনি সরাসরি দেখেন জিম্মিদের মুক্তি পাওয়ার আনুষ্ঠানিকতা। মার্কিন প্রেসিডেন্টকে রেড কার্পেটের মাধ্যমে সংবর্ধনা দেয় ইসরায়েল। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় যুদ্ধবিরতি আলোচনা করতে মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে শান্তি সম্মেলনে আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। এতে উপস্থিত থাকছেন মধ্যপ্রাচ্য এবং এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। শান্তি আলোচনায় গাজার যুদ্ধবিরতি চুক্তিতে সই করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইসরায়েলের হামলায় অস্তিত্ব সংকটের মুখে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের পরামর্শে চলা গোষ্ঠীটি এখন নিজ দেশেও কোণঠাসা। এমন পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক চায় তারা। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার প্রেক্ষাপটে ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ায় অবস্থানের এই বদল আনছে গোষ্ঠীটি। বিস্তারিত মিরফাজদের আপডেট ডেস্ক রিপোর্টে। গত বছরের ইসরায়েল লেবানন যুদ্ধের পর নিজেদের বিজয় দাবি করেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে বাস্তবে বড় ধাক্কা খেয়েছে দলটি। ইতোমধ্যে হাসান নাসরুল্লাহ সহ তাদের বহু শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতা নিহত হয়েছেন। ইসরায়েলের লাগাতার হামলায় অস্তিত্ব সংকটের মুখে গোষ্ঠীটি। ইরানের মদদে চলা গোষ্ঠীটি এখন নিজ দেশেও কোণঠাসা। ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করতে না পারায় লেবাননেও জনসমর্থন হারাচ্ছে গোষ্ঠীটি। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে নিজেদের অবস্থানের বদল আনতে চাইছে হিজবুল্লাহ। ইরানের পর এবার সৌদি আরবের সঙ্গে সম্পর্ক চায় তারা। 12 অক্টোবর লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার প্রেক্ষাপটে ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ায় অবস্থানের এই বদল আনছে গোষ্ঠীটি। সম্প্রতি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাইম কাশেম বলেন, মধ্যপ্রাচ্যের আসল হুমকি ইসরায়েল। এ ব্যাপারে সবাইকে একসঙ্গে অবস্থান নিতে হবে। আমরা নিশ্চিত করছি লেবানন সৌদি আরব বা বিশ্বের অন্য কোনো রাষ্ট্র বা সত্তার ওপর হামলা করবে না। কাশেম সৌদি আরবকে হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের নতুন দ্বার খোলার আহ্বান জানিয়ে বলেন, এ সম্পর্কের ভিত্তিগুলো হল উদ্বেগ মোকাবিলার জন্য সংলাপ, ইসরায়েলকে শত্রু হিসেবে স্বীকৃতি এবং অতীতের মতবিরোধ স্থগিত করা। এখন পর্যন্ত সৌদি কর্মকর্তারা নাইম কাশেমের এ প্রস্তাবে কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানায়নি। তবে লেবাননের ভেতরে এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকে বলছেন কোনো রাজনৈতিক দল নয়, রাষ্ট্রীয় পর্যায়েই বিদেশি কূটনীতি পরিচালনা করা উচিত। কাশেমের এ বক্তব্য মূলত ইরানের বার্তাই বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। ম্যালকম এইচ কার্নেগি মিডল ইস্ট সেন্টারের সিনিয়র এডিটর মাইকেল ইয়াং এর মতে, ইরান এখন দেখছে আঞ্চলিক ভারসাম্য বদলে যাচ্ছে। ইসরায়েল খুব দ্রুত এক প্রভাবশালী শক্তি হয়ে উঠছে। এতে নতুন কিছু অপ্রত্যাশিত জোট গঠনের সুযোগ তৈরি হতে পারে। ফলে সৌদি আরবও এখন ইসরায়েলকে হুমকি হিসেবে দেখছে। আর এক্ষেত্রে সৌদির সাথে ইরানের স্বার্থ কিছুটা হলেও মিলে যাচ্ছে।
সৌদি আরব এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরে বিদ্যমান। রিয়াদ এবং তেহরানের মধ্যে বছরের পর বছর ধরে চলমান বৃহত্তর প্রতিদ্বন্দ্বিতার অংশ এটি। তবে গত এক বছরে ভূ রাজনৈতিক কৌশলের অনেক হিসাব নিকাশই পাল্টে গেছে। 2023 সালে সৌদি আরব ও ইরান চীনের মধ্যস্থতায় একটি চুক্তিতে পৌঁছায়, যার ভিত্তিতে তারা কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়। দুই দেশই তাদের রাষ্ট্রদূতদের নিয়োগ দিয়েছে এবং দূতাবাস খোলার প্রক্রিয়া শুরু করেছে। বিশ্লেষকদের মতে সৌদি আরব মধ্যপ্রাচ্যের দায়িত্বশীল অভিভাবক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। পাশাপাশি ইরানের সঙ্গে ভালো সম্পর্ক হলে ইয়েমেনের হুতিদের মাধ্যমে আসা ড্রোন ও রকেট আক্রমণ কমে আসতে পারে। অন্যদিকে সৌদির সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর চেষ্টা করছে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকা ইরান। ফলে নিজেদের স্বার্থে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের পথে হাঁটছে ইরান ও সৌদি আরব, আর এর প্রভাব পড়ছে হিজবুল্লাহ ও হুতির মতো প্রক্সি গোষ্ঠীগুলোর উপর। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন। নেদারল্যান্ডসের অর্থনীতিবিদ ইয়েভেল মকিয়র, ফরাসি অর্থনীতিবিদ ফিলিপ আগিও ও কানাডার পিটার হাবিট। উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য 2025 সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো। সোমবার বাংলাদেশ সময় বিকেল 3:45 দিকে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করার জন্য পুরস্কারের অর্ধেক পেলেন ইয়েভেল মকিয়র, আর সৃজনশীল বিনাশ প্রক্রিয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তথ্য দেওয়ার জন্য বাকি অর্ধেক পুরস্কার যৌথভাবে পেয়েছেন ফিলিপ আগিও ও পিটার হাবিট। পুরস্কারের 1,10,00,000 ক্রোনারের অর্ধেক নেবেন মকিয়র, বাকি অর্ধেক ভাগ করে নেবেন আগিও ও হাবিট। অর্থনীতিতে নোবেল দেওয়ার মধ্য দিয়ে শেষ হল চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা। এক রূপকথার মতো বিলাসী জীবন, 1788 কক্ষের বিশাল প্রাসাদ, 7,000-এর বেশি গাড়ি কিংবা সোনায় মোড়ানো বিমান, কি নেই ব্রুনেই সুলতান হাসান আল বলকিয়ার। বিশ্বের সবচেয়ে ধনী রাজপরিবারের তালিকায় শুরুতেই আছেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই সুলতান। কিন্তু কিভাবে গড়লেন এমন সম্পদের পাহাড়? কেমনই বা আছে ব্রুনেইয়ের সাধারণ মানুষ? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। প্রাসাদে রয়েছে 1788টি কক্ষ ও 257টি বাথরুম, আছে 7,000-এরও বেশি গাড়ি, এমনকি সোনায় মোড়ানো প্লেন। অবিশ্বাস্য এক জীবন কাটাচ্ছেন ব্রুনাইয়ের সুলতান। পৃথিবীর সবচেয়ে ধনী ও বিলাসী রাজপরিবারগুলোর কথা উঠলেই প্রথমেই আসে সুলতান হাসান আল বলকিয়ার নাম। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দেশ ব্রুনাই, যার আয়তন বাংলাদেশের একটি জেলার চেয়েও ছোট। কিন্তু সেই ছোট্ট দেশটির রাজা নিজের প্রাসাদ, গাড়ি, জেট ও সোনার আসবাবে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। কেমন সেই রাজকীয় জীবন? কোথা থেকে এলো এত সম্পদ? আর সাধারণ মানুষ কেমন আছে এই সোনালী রাজ্যে? ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত সুলতানের সরকারি প্রাসাদ ইস্তানা নুরুল ইমান, যা বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে এই প্রাসাদে রয়েছে প্রায় 1788টি কক্ষ, 257টি বাথরুম, 5,000 অতিথি ধারণক্ষম ডাইনিং রুম, এমনকি আছে নিজস্ব মসজিদও, যেখানে একসাথে 1500 মানুষ নামাজ আদায় করতে পারেন। প্রাসাদটির মূল্য ধরা হয় প্রায় $1.4 বিলিয়ন। সুলতানের বিলাসিতা এখানেই থেমে নেই। তার গাড়ির সংগ্রহ বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত সংগ্রহগুলোর একটি। ফর্বস ও এসসিএমপিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সুলতান ও তার পরিবারের মালিকানায় রয়েছে প্রায় 7,000-এরও বেশি গাড়ি। শুধু রোলস রয়েলসই আছে কয়েক শত, আর অনেকগুলোই সোনার আস্তরণে মোড়ানো। এছাড়াও আছে ফেরারি, ল্যাম্বরগিনি, বুগাতি বা ম্যাকলারেন, যেগুলোর অনেক মডেলই পৃথিবীতে একটিই তৈরি হয়েছিল তার জন্য। ধারণা করা হয় এই গাড়িগুলোর মোট মূল্য কয়েক বিলিয়ন ডলারেরও বেশি। সবচেয়ে আলোচিত বিলাস বস্তুগুলোর একটি তার ব্যক্তিগত বোয়িং 747-400 জেট। আল জাজিরা ও সিএনএনে প্রকাশিত প্রতিবেদন মতে এই বিমানটি সোনার হ্যান্ডেল, সোনার বেসিন এবং ক্রিস্টাল আলোয় সাজানো। বলা হয় বিমানটি কিনতে খরচ হয়েছিল প্রায় $100 মিলিয়ন এবং অভ্যন্তরীণ সোনালী সাজসজ্জায় আরও $120 মিলিয়ন। এই বিমানকে স্থানীয়ভাবে বলা হয় ফ্লাইং প্যালেস। প্রশ্ন আসতে পারে, এত সম্পদ এলো কোথা থেকে? উত্তরটি সহজ, তেল ও গ্যাস। ব্রুনাই হল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম তেল সমৃদ্ধ দেশ। 1920-এর দশক থেকে তেল উত্তোলন শুরু হয় এখানে, আর সেই সময় থেকেই রাজপরিবারের হাতে বিপুল রাজস্ব জমা হতে থাকে।
ওয়ার্ল্ড ব্যাংক ও সিআইএফ ফ্যাক্টবুকের তথ্য অনুযায়ী দেশের মোট অর্থনীতির প্রায় 90% আসে তেল ও গ্যাস থেকে। সুলতান হাসান আল বেলকিয়া রাষ্ট্রপ্রধানই নন, রাষ্ট্রীয় রাজস্বের একমাত্র নিয়ন্ত্রকও। ফলে দেশের সম্পদের অধিকাংশই তার ও তার পরিবারের নিয়ন্ত্রণে। সুলতানের জীবনধারা প্রায় রূপকথার মতো। রাজকীয় উৎসবের সময় হাজারো অতিথি উপস্থিত থাকেন, চারদিক আলোয় ঝলমল করে ওঠে প্রাসাদ, আর বিলাসী গাড়ির কনভয়ে ছুটে যায় রাজধানীর পথে। এমনকি সুলতানের জন্মদিনেও কয়েকদিন ব্যাপী উৎসব চলে, যেখানে দেশের নাগরিকরা রাজপ্রাসাদে গিয়ে উপহারও পান। তবে বিলাসের এই জলুসের মধ্যেও রয়েছে এক ভিন্ন বাস্তবতা। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ মতে ব্রুনাইয়ের সাধারণ মানুষ তুলনামূলকভাবে তেমন ভালো অবস্থায় নেই। রাজপরিবারের অঢেল সম্পদের বিপরীতে কর্মসংস্থানের সুযোগ একেবারেই সীমিত। তেল নির্ভর অর্থনীতির কারণে তরুণ প্রজন্মের সামনে বৈচিত্র্যময় পেশার সুযোগ কমে আসছে। অনেকেই মনে করেন রাজপরিবারের ব্যয়ের তুলনায় জনগণের জন্য বিনিয়োগ আরও বেশি হওয়া উচিত। ইমরান মাহমুদ, বাংলাভিশন। অবশেষে তীব্র সমালোচনার মুখে নারী সাংবাদিক নিয়ে প্রেস ব্রিফিং করলেন ভারত সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। নয়াদিল্লিতে 12 অক্টোবরের এই প্রেস ব্রিফিংয়ে প্রথম সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের উপস্থিত না থাকার ব্যাখ্যাও দেন তিনি। এছাড়া তালেবান শাসনামলে আফগানিস্তানে নারী শিক্ষা, নারী অধিকার সহ বিভিন্ন বিতর্কিত ইস্যু নিয়েও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুত্তাকি। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2 দিন যেতে না যেতেই পুরো ইউটার্ন। 10 অক্টোবর দিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক ছিল নিষিদ্ধ। ওই ঘটনায় পুরো ভারত জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। তোলপাড় শুরু হয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও। ওই ব্রিফিংয়ে অংশ নিতে যাওয়া একাধিক নারী সাংবাদিক অভিযোগ করেন, পোশাক বিধি মানার পরও তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর পরপরই সামাজিক মাধ্যম সহ নানা মহলে প্রশ্ন ওঠে, ভারতের মতো গণতান্ত্রিক দেশে কিভাবে এমন ঘটনা ঘটতে পারে। এ নিয়ে বিজেপি সরকার ও তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধুনো করতে শুরু করেন বিরোধী দলের নেতারা। চলমান ব্যাপক এই বিতর্ক ও সমালোচনার মুখে অবশেষে নিজের অবস্থান বদলালেন ভারত সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি। 12 অক্টোবর নয়াদিল্লিতেই আয়োজিত দ্বিতীয় সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়েছে। এদিন প্রথম সংবাদ সম্মেলনে নারীদের প্রবেশ করতে না দেয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুত্তাকি ব্যাখ্যায় দাবি করেন, নারী সাংবাদিকদের বাদ দেওয়ার বিষয়টি ছিল একটি কারিগরি ত্রুটি, কেননা দ্রুততম সময়ে আমন্ত্রিত সাংবাদিকদের তালিকা তৈরি করতে হয়েছিল। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংবাদ সম্মেলনটি হঠাৎ আয়োজন করা হয়। আমাদের সহকর্মীরা নির্দিষ্ট কিছু সাংবাদিককে তালিকাভুক্ত করে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এদিন সংবাদ সম্মেলনে নারী ইস্যুতে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করা হয় তালেবান সরকারের এ মন্ত্রীকে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, মুত্তাকিকে আফগান মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানে নিষেধাজ্ঞা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, নারীদের শিক্ষা ইসলামী শরীয়তে হারাম নয়, তবে দেশের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে। মুত্তাকি দাবি করেন, বর্তমানে আফগানিস্তানে মোট 1 কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে 28 লাখই নারী। ধর্মীয় শিক্ষা কেন্দ্রগুলোতে মেয়েরা স্নাতক পর্যন্ত পড়াশোনার সুযোগ পাচ্ছে বলেও জানান তিনি। মুত্তাকি বলেন, কিছু এলাকায় পড়াশোনা নিয়ে সীমাবদ্ধতা আছে। এর মানে এই নয় যে আমরা শিক্ষার বিরোধী। তবে এই বক্তব্যের জবাবে সাংবাদিকদের কোনো পাল্টা প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে মুত্তাকি দাবি করেন, আফগানিস্তানে বর্তমানে শান্তি বিরাজ করছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরিবর্তন আসবে, তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই দাবি মানছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, তালেবান শাসন নারীদের জীবনকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফেলেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রতিবাদরত ছাত্রীদের ওপর তালেবান কর্মকর্তারা হামলা চালিয়েছে এবং বেত্রাঘাত করেছে। এদিকে এতকাল তালেবানকে জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী বলে এলেও নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী বিজেপি সরকার সেই তালেবানকেই কাছে টানছে। এ নিয়েও চলছে ব্যাপক সমালোচনা। অনেক বিশ্লেষকের মতে, পরিবর্তিত পরিস্থিতি ও নতুন ভূরাজনৈতিক বাস্তবতার কারণেই আফগানিস্তানের সাথে ঘনিষ্ঠ হতে বাধ্য হচ্ছে ভারত।
কেউ কেউ বলছেন শত্রুর শত্রু হিসেবেই ভারতের বন্ধু হয়ে উঠেছে আফগানিস্তান, কারণ তালেবান সরকারের সাথে দা কুমড়া সম্পর্ক পাকিস্তানের। এই মুহূর্তেও প্রতিবেশী এই দুই দেশ সংঘাতে লিপ্ত। ভারত সেই সুযোগে আফগানিস্তানকে আরো কাছে টেনে নিচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।